প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাসের লেকচার 14 করব সবাই। কেমন? আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি, হিসাবের বইসমূহ। দেখো লেখা আছে অধ্যায় 2, হিসাবের বইসমূহ। এই অধ্যায় থেকে আজকে আমরা প্রথম সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান নিয়ে ক্লাসটা করব। তার আগে একটা কথা বলে নেই, আমি যখন তোমাদের এই অধ্যায়টা শুরু করেছি, অধ্যায় 2, তখন তোমাদের এই অধ্যায়ের আলোচ্য সূচিগুলো আমি লিখে দিয়েছিলাম। এই চ্যাপ্টারটা একটু বড়, অনেকগুলো বিষয় নিয়ে এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। যেমন আমি তোমাদের লিখে দিয়েছিলাম, বা তোমাদের সামনে যখন বইটা খুলবে তোমরা তখনই দেখতে পাবে, বা ইতিমধ্যে দেখে ফেলেছো যে সেখানে দুতরফা দাখিলা পদ্ধতি আছে, জাবেদা আছে, জাবেদার শ্রেণী বিভাগ আছে, হিসাব চক্র আছে, খতিয়ান আছে, নগদান বই আছে। এতগুলো বিষয় নিয়ে এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। তো আমাদের প্রথম অংশ ছিল এই অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি। সেটা নিয়ে আমরা বিগত ক্লাস কয়েকটা করেছি, 2টা বা 3টা। সেই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আমরা গত ক্লাসে লেনদেনের হিসাব পক্ষসমূহের ডেবিট ক্রেডিট নির্ণয়ের টপিকটা পড়েছি। তো সেখান থেকে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় সংক্রান্ত একটা ব্যবহারিক সমস্যা ও সমাধান আজকে আমরা করব। আর আমরা যখন যে অংশটা পড়ব এই অধ্যায় থেকে, যেমন ডেবিট ক্রেডিট নির্ণয় পড়লাম, এটা দুতরফা দাখিলা পদ্ধতি অংশ। যখন আমরা জাবেদার অংশটা পড়ব, সেখান থেকে আমরা জাবেদা পড়ার সাথে সাথে, নিয়ম পড়ার সাথে সাথে সেই অংশে অঙ্কগুলো করে ফেলবো। আবার যখন খতিয়ান পড়ব, খতিয়ানের অঙ্কগুলো করে ফেলবো। তবে তোমাদের বইতে সম্পূর্ণ থিওরিটিক্যাল বিষয় করে দেওয়ার পর তারপর দেখবে যে উদাহরণে একসাথে সব সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান দেয়া আছে। তো আমরা অংশ অনুযায়ী বা ধাপ অনুযায়ী যখন যে টপিক আলোচনা করব সেই টপিকের অঙ্কগুলো করে ফেলবো। তো আজকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির অধীনে সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 1 নাম্বারটা করব। তারপর যে অংশ করব সেই অংশের অঙ্ক করব। চলো আগে আমরা প্রশ্নটা পড়ে নেই, তোমরাও সাথে সাথে খাতায় প্রশ্নটা উঠিয়ে নিতে পারো। তারপর আমরা দেখব করণীয়গুলো কি কি আমাদের করতে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা সলিউশন করব। ঠিক আছে? সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 1। সবাই খেয়াল করো, লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় সংক্রান্ত, অর্থাৎ গত ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেই টপিকের অধীনে আজকে আমরা অঙ্ক করছি। প্রশ্নটা এখানে লেখা আছে, দেখো। মিস্টার রাহুল একজন ব্যবসায়ী। 2018 সালের এপ্রিল মাসে তার নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এখানে 14 হবে না, এখানে 18 হবে। 18 এপ্রিল 2, নগদে পণ্য বিক্রয় 1,50,000 টাকা। 5 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মাসিক 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। তারপর 8 তারিখের যে ঘটনাটা, সেটা হচ্ছে নগদে পণ্য ক্রয় 50,000 টাকা। 15 তারিখ লোপা অ্যান্ড কোং এর কাছে 15,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। 20 তারিখ মণিহারি দ্রব্য ক্রয় 2,000 টাকা। 28 তারিখ আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। তাহলে মিস্টার রাহুল একজন ব্যবসায়ী, উনার ব্যবসায় 2018 সালের এপ্রিল মাসে কিছু ঘটনা ঘটেছে। সেই এপ্রিল মাসের ঘটনাগুলো এখানে দেয়া হয়েছে। এখানে কয়টা ঘটনা দেয়া হয়েছে? 1, 2, 3, 4, 5, 6টা। এপ্রিল মাসে 6টা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। আমি ঘটনাগুলো পড়েছি, তোমরাও সময় সুযোগ করে খাতায় উঠিয়ে নিয়ে তারপর সেই অনুযায়ী সমাধান করবে। করণীয়গুলো এবার দেখো। করণীয় ক, এপ্রিল মাসের শেষে মিস্টার রাহুলের নগদ তহবিলের পরিমাণ কত? তাহলে এপ্রিল মাসের শেষে মিস্টার রাহুলের হাতে নগদ কত টাকা আছে সেটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে হাতে নগদ টাকা যখন আমরা বের করব তখন আমাদের কি করতে হয়? আমরা অলরেডি সবাই জানি সেটা, যে আমাদের যে লেনদেন বা লেনদেন দিয়ে নগদ টাকা আসে প্রতিষ্ঠানে, সেগুলো আমরা কি করি? যোগ করি। আর যে লেনদেনের কারণে বা ঘটনার কারণে হাত থেকে নগদ টাকা চলে যায় সেগুলো আমরা বিয়োগ করি। ঠিক আছে? তাহলে এভাবে প্লাস মাইনাস করার পর আশাগুলোকে আমরা কি করব? প্লাস করব। চলে যাওয়াগুলোকে, নগদ টাকা চলে যাওয়াগুলোকে বা হ্রাস হয়ে যাওয়াকে আমরা মাইনাস করে দেখব যে আমাদের এপ্রিল মাস শেষে হাতে কোনো ব্যালেন্স আছে কিনা। তাহলে আমরা বুঝবো যে
এপ্রিল মাসের শেষে মিস্টার রাহুলের নগদ তহবিলের পরিমাণ কত। এখানে আমরা প্রত্যেকে যদি নিজেকে মিস্টার রাহুল ভাবি এবং এই রাহুলের যে প্রতিষ্ঠান সেটাকে যদি আমরা নিজেদের প্রতিষ্ঠান ভাবি, তাহলে অঙ্কটা করতে আরো তোমাদের সুবিধা হবে। খ নাম্বার বলা হয়েছে উপরোক্ত ঘটনাগুলোর মধ্যে যেগুলো লেনদেন তাদের আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। দেখো আমি আধুনিক পদ্ধতিতে নিচে আন্ডারলাইন করেছি, কারণ ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুইটা নিয়ম আমরা শিখেছি গত ক্লাসে। একটা ছিল সনাতন পদ্ধতি আর একটা ছিল আধুনিক পদ্ধতি। আজকে আমরা আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাবো। আর গ নাম্বারে বলা হয়েছে উপরোক্ত ঘটনাগুলো ব্যবসায়ের লেনদেন কিনা তা চিহ্নিত করো। এই যে গ নাম্বার যে প্রশ্নটা, এ ধরনের প্রশ্নের সমাধান আমরা চ্যাপ্টার 1-এ অলরেডি করে ফেলেছি। যে উপরোক্ত কিছু ঘটনা দেওয়া হলো, সেগুলোর মধ্যে ওই ঘটনাগুলো লেনদেন কিনা তা চিহ্নিত করো, কারণ বা ব্যাখ্যা সহ। এই ধরনের সমাধান আমরা কিন্তু আমাদের 1 নাম্বার চ্যাপ্টার বা প্রথম অধ্যায়ে আমরা করেছি। তাই তোমাদের জন্য আজকে আমি এই গ নাম্বারটা হোমওয়ার্ক হিসাবে রাখবো। তোমরা এটা বাসায় নিজেরা করবে, উদাহরণ ঘাটবে, প্রথম অধ্যায়গুলো আবার একটু রিভাইজ দিবে যে অঙ্কগুলো করিয়েছিলাম। তাহলে সেগুলো দেখে এই গ নাম্বারটা তোমরা করতে পারলে তোমরা বুঝতে পারবে যে ওই চ্যাপ্টারটা বা এই ধরনের সমস্যাগুলোর সমাধান তোমরা ভালোভাবে করতে পারবে। তাহলে গ নাম্বারটা তোমাদের জন্য কি, HW, এটা হচ্ছে তোমাদের জন্য HW গ নাম্বারটা। এটা আমি আজকে ক্লাসে করাবো না, এই লেকচারে করাবো না, আমি শুধু করাবো ক আর খ। তাহলে আমরা এপ্রিল মাসের শেষে মিস্টার রাহুলের নগদ তহবিলের পরিমাণটা এখন নির্ণয় করব, তারপর খ নির্ণয় করব আধুনিক পদ্ধতিতে যেগুলো লেনদেন এগুলোর মধ্য থেকে, সেগুলো থেকে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। চলো তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান ক, একটু খেয়াল করো, দেখো আমাদের যেটা করতে বলা হয়েছে এবং আমরা যখন সেটা করব তখন আমরা উপরে সেটা লিখে নিব। এপ্রিল মাসের শেষে নগদ তহবিলের পরিমাণ নির্ণয়। আমাদের ক নাম্বার করতে বলেছিল মিস্টার রাহুলের এপ্রিল মাসের শেষে নগদ তহবিলের পরিমাণ কত তা নির্ণয় করো। আমরা এখন সেটা নির্ণয় করছি। তোমরা প্রশ্নে যে ঘটনাগুলো দেয়া ছিল সেখান থেকে তোমরা প্রথমে কি করবে, নগদ ঘটনাগুলো খুঁজে বের করবে, নগদ লেনদেনগুলো। তাহলে যেহেতু আমরা নগদ তহবিলের পরিমাণ বের করছি, সেহেতু আমাদের নগদ যে সমস্ত লেনদেন হয়েছে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে বা চলে যাচ্ছে, সেগুলো প্রথমে খুঁজে বের করে নিতে হবে। তারপর সেখান থেকে আমাদের সবার প্রথম বসাতে হবে যে লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানে নগদ টাকা আসলো সেই লেনদেনটা প্রথমে লিখে নিতে হবে, অথবা সেই লেনদেনগুলো প্রথমে লিখে নিতে হবে যেগুলো দিয়ে প্রতিষ্ঠানে নগদ টাকা আসলো বা আসছে। আর যে লেনদেনগুলো দিয়ে নগদ টাকা চলে যাচ্ছে সেগুলো তখন ওই নগদ টাকা যে হাতে আসলো সেগুলো থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে আমাদের মাস শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে আমরা নগদ ব্যালেন্স বা হাতে নগদের পরিমাণটা জানতে পারবো। তাহলে তোমরা যখন প্রশ্ন দেখবে সেখানে দেখবে আমাদের 2 তারিখে যে লেনদেনটা ছিল নগদে পণ্য বিক্রয়। আমাদের পণ্য বিক্রি করলে, আমরা নগদ টাকা যদি পণ্য বিক্রি করি, আমাদের অবশ্যই হাতে কি আসে, টাকা আসে। আর যেহেতু বলা আছে নগদে পণ্য বিক্রয়, তাহলে আমাদের এই লেনদেন দিয়ে প্রতিষ্ঠানে টাকা আসলো কত টাকা, 1,50,000 টাকা। তোমরা যখন এই সলিউশনটা প্রেজেন্টেশন করবে তখন এরকম একটা ছক এঁকে নিবে, তারিখ, বিবরণ, টাকার জন্য 2টা কলাম রাখবে, কারণ যদি ইনার কলামের কোনো কাজ থাকে সেটা শেষ করে যেন আমরা আউটার কলামে লিখতে পারি। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে একটাই শুধু নগদ টাকার ইনকামিং ছিল, যেটা ছিল আমাদের এপ্রিল মাসের 2 তারিখ নগদে পণ্য বিক্রয়। আমরা তাই আউটার ফিগার লিখলাম বা আউটার কলামে সরাসরি বসিয়ে দিলাম, যেহেতু আর কোনো নগদ অর্থের আগমন নেই তাই 1,50,000 টাকা আমরা আউটার কলামে লিখলাম। তোমরা তারিখের কলামে সুন্দরভাবে তারিখগুলা লিখবে, 2018 এপ্রিল 2, এরপরে যেগুলো লিখবো সেই অনুযায়ী লিখবে। এখান থেকে এখন কি করতে হবে, নগদ আগমন থেকে নগদ বহিগমন বা নির্গমের টাকাগুলো এখন লিখতে হবে, যেগুলো যে যে লেনদেন দিয়ে নগদ টাকা চলে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেই লেনদেনগুলো এখন বাদ দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যখন নগদ টাকা আসলো হাতে সেটা আমরা আলাদা করে রাখলাম, এখান থেকে আমরা বাদ দিব এখন যে যে লেনদেন দিয়ে নগদ টাকা চলে যাচ্ছে সেটা বাদ। 8 তারিখে একটা লেনদেন সংঘটিত হয়েছে বা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় ছিল প্রশ্নের মধ্যে 50,000 টাকা, তাহলে তোমরা বাদ দিয়ে লিখবে নগদে পণ্য ক্রয় 50,000 টাকা। তোমরা একটু খেয়াল করো, নিজেরাই চিন্তা করো, আমরা যদি নগদে পণ্য ক্রয় করি
পণ্য ক্রয়ের কারণে হাতে নগদ টাকা আসে নাকি চলে যায়। আমরা যখন কোনো কিছু ক্রয় করি আমরা টাকাটা দিয়ে তারপর ক্রয় করি, নগদ টাকা দিয়ে যদি নগদে ক্রয় করি, তাহলে সেই ক্ষেত্রে পণ্য ক্রয় যদি নগদে হয় অবশ্যই নগদ টাকা চলে যাবে। তাই আমরা নগদ টাকা আগমন থেকে নগদ টাকা চলে যাওয়াটাকে বাদ দিয়ে দেখাচ্ছি। যেহেতু আমাদের বাদের বিষয় অনেকগুলো, সেহেতু আমাদের একসাথে বাদের অংশগুলো মানে বাদ দিব যেগুলো সেই অংশগুলো যোগ করে তারপর আমরা আউটার কলামে নিয়ে যাব। এরপর 20 তারিখে একটা লেনদেন ছিল মণিহারি দ্রব্য ক্রয়। মণিহারি দ্রব্য সাধারণত নগদেই ক্রয় করা হয়ে থাকে, এটা তোমরা আজকে থেকে জেনে রাখবে, অথবা ইতিমধ্যে হয়তো জেনে এসেছো নবম দশম শ্রেণী থেকে যে মণিহারি দ্রব্য ক্রয় লেখা থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু মণিহারি আর নগদান হিসাব এই দুইটাকেই নিয়ে আসি। যদি ধারে ক্রয় করা হতো তাহলে হয়তো আলাদাভাবে লেখা থাকতো। তাহলে যেহেতু মণিহারি দ্রব্য ক্রয় এটাও একটা ক্রয়, মণিহারি দ্রব্য ক্রয় আমরা নগদ টাকা দিয়ে যেহেতু কিনেছি নগদ টাকা চলে গেছে, আমরা এটাও বাদ দেওয়ার অংশে রেখেছি। তারপর আমরা 28 তারিখে কি করেছি, আসবাবপত্র ক্রয় করেছি। এর আগে 20 তারিখ ছিল মণিহারি দ্রব্য ক্রয় তো দেখালাম, তারপরে 5 তারিখ ছিল, 15 তারিখ ছিল, এগুলো নগদ কোনো লেনদেন না। তাহলে 8, 20 এবং 28 এই চারটা আমাদের, এবং 2 এই চারটা আমাদের নগদ লেনদেন ছিল। এখান থেকে 2 তারিখের লেনদেন দিয়ে নগদ টাকার আগমন ঘটেছে বা এসেছে, আর 8, 20 আর 28 তারিখের লেনদেন দিয়ে নগদ টাকা চলে গেছে। 28 তারিখের লেনদেনটা হচ্ছে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আসবাবপত্র কিনলাম, স্থায়ী সম্পত্তি সাধারণত নগদেই ক্রয় করা হয়, কিছু বলা না থাকলে আমরা নগদই ধরে নেব। তাহলে 10,000 টাকার আসবাবপত্র যখন ক্রয় করেছি তখন আমাদের হাত থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। তাহলে আমাদের এই 3টা লেনদেন দিয়ে নগদ টাকা চলে গেছে, ঠিক আছে, এটা আমরা বাদ দিয়ে দেখাবো। একটু যোগ করে দেখো তো 3টা কত আসে অ্যামাউন্ট, 50,000, 2,000 আর 10,000। তোমাদের টোটাল আসে এখানে দেখো 62,000 টাকা, ঠিক আছে, তোমরাও ক্যালকুলেশন করো দেখবে 62,000ই আসবে। আর আমাদের হাতে আসলো কত নগদ টাকা, 1,50,000 টাকা। হাত থেকে চলে গেল কত, 62,000 টাকা। এখন আমাদের তাহলে এপ্রিল মাসের শেষে হাতে কত টাকা থাকে, 1,50,000 টাকা থেকে তোমরা 62,000 এই যে বাদ দিয়ে দেখাও, বাদ লিখে দিয়েছি, বাদ দিয়ে দেখাও, দেখো তোমাদের 88,000 টাকা আসবে। তোমরা বাদ দাও ক্যালকুলেটরে, এতই আসবে। আর এই 88,000 টাকার যে আমরা ফলাফলটা নির্ণয় করলাম, এই ফলাফলের নাম কি হবে, এপ্রিল মাসের শেষে নগদ তহবিল। আমাদের এটাই নির্ণয় করতে বলা হয়েছে, আমরা এটাই নির্ণয় করছি। তাহলে আমাদের যে বিষয়টা নির্ণয় করতে বলা হবে আমাদের কিন্তু শেষে সে ফলাফলের নামটা কিন্তু সেটা লিখে দিতে হবে, তা না হলে ভুল হয়ে যেতে পারে। এই সমাধানটা করতে তোমাদের বড়জোর 2 থেকে 3 মিনিট লাগবে, কিন্তু আমি বোঝানোর জন্য একটু সময় নিয়ে বুঝিয়েছি। তোমরা যদি প্রশ্নটা পড়েই বুঝে ফেলো তাহলে প্রেজেন্টেশনে তোমাদের সময় বেশি লাগবে না, ঠিক আছে। তাহলে বুঝে বুঝে তোমরা সমাধান করবে, দেখবে সময় কম লাগবে এবং অঙ্ক নির্ভুল হবে। আশা করি ক নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। নগদ তহবিল কিভাবে বের করতে হয়, টাকা যখন আসবে সেটা আমরা প্লাস করব, আর টাকা যখন চলে যাবে নগদ টাকা সেটাকে আমরা মাইনাস করব। এভাবে প্লাস মাইনাস করার পর যদি দেখি আমাদের প্লাস ফিগার থাকলো শেষে হাতে থাকলো, তাহলে সেটাই আমরা বুঝবো আমাদের হাতে নগদ টাকা রয়ে গেছে বা সেটাই নগদ তহবিল, ঠিক আছে। চলো এখন আমরা খ নাম্বার সমাধানে চলে যাই। আমাদের খ নাম্বার করতে বলা হয়েছে উপরোক্ত ঘটনাগুলো থেকে যেগুলো লেনদেন সেগুলোর আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে। চলো তাহলে খ নাম্বার শুরু করি। সমাধান খতে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যে আমাদের প্রশ্নে যে ঘটনাগুলো আছে সেখান থেকে প্রথমে আমরা লেনদেনগুলো খুঁজে বের করব, সেই লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো দেখো এখানে লেখা আছে খ, আধুনিক পদ্ধতিতে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য একটা ছক আঁকবো। প্রথমে সেই ছকটা আমরা পেন্সিল দিয়ে আঁকবো। সেই ছকে প্রথমে একটা কলাম রাখবো যে তারিখের কলাম, সেই কলামের পর আমরা লেনদেনগুলোকে উল্লেখ করে দেখাবো, লিখে দেখাবো। তারপর তারিখের পর মানে যে ঘটনাগুলো দেয়া আছে প্রশ্নে, সেই প্রশ্ন থেকে আমরা লেনদেনগুলো নিয়ে সেই লেনদেনগুলো লেখার জন্য একটা কলাম করব একটু বড় করে। তারপর আমরা সেই লেনদেনগুলো থেকে সংশ্লিষ্ট হিসাব পক্ষগুলো নির্ণয় করব বা খুঁজে বের করব, অর্থাৎ ওই লেনদেনে কি কি হিসাব আছে সেই হিসাবের নামগুলো লেখার জন্য আমরা একটা কলাম করব সংশ্লিষ্ট হিসাব। অর্থাৎ একটা লেনদেন থেকে হতে পারে ক্রয় হিসাব, নগদান হিসাব বের হলো, তো সেই হিসাবগুলো লেখার জন্য একটা কলাম করব। তারপর সেই হিসাবগুলো সেটা ডেবিট মানে কোন হিসাবের পক্ষগুলো ডেবিট বা ক্রেডিট কিনা
বা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা লেখার জন্য ডেবিট ক্রেডিট নামে একটা কলাম করব। আর লাস্টে ওই পক্ষগুলো কেন ডেবিট হলো বা কেন ক্রেডিট হলো সেটা লেখার, সেই কারণটা লেখার জন্য আরেকটা কলাম রাখবো। তাহলে আমরা প্রথমে কোন কলাম রাখবো? তারিখ। তারপর আমরা লেনদেনগুলো লিখবো দ্বিতীয় কলামে। তৃতীয় কলামে সংশ্লিষ্ট হিসাবগুলো লিখবো, অর্থাৎ লেনদেন থেকে কি কি হিসাব পেয়েছি। তারপর সেই হিসাবগুলো ডেবিট না ক্রেডিট, সেই ডেবিট ক্রেডিট লেখার জন্য একটা কলাম রাখবো। তারপর লাস্টে আমরা কারণ লেখার জন্য একটা কলাম রাখবো। টোটাল আমাদের 5টা কলাম রেখে আধুনিক পদ্ধতি বলো বা সনাতন পদ্ধতিতে বলো আমরা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাহলে তোমরা এই ছকের সিস্টেমটা বা কাঠামোটা একটু দেখে রাখো। তারিখ, লেনদেন, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট বা ক্রেডিট, তারপর কারণ। বইয়ের অনেক উদাহরণের সমাধানে তোমাদের এই কারণটা মানে এই এখানে রাখা হয়েছে, আগে রাখা হয়েছে, ডেবিট ক্রেডিটটা শেষে রাখা হয়েছে। অনেক উদাহরণে তোমরা খুঁজে পাবে। এটা কোনো বড় সমস্যা না, তোমরা এইভাবে প্রেজেন্টেশন করলেও ভালো হবে। ঠিক আছে, বইতে যেটা আছে সেটাও ঠিক, তোমরা কনফিউশনে পড়ে যেও না যে কারণটা আগে লেখা হয়েছে ডেবিট ক্রেডিট পরে লেখা হয়েছে, কোনো সমস্যা হবে কিনা, সেটা কোনো বড় বিষয় না। এভাবে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। আমরা তারিখের কলামে 2018 এপ্রিল প্রথমে আমরা যে লেনদেনটা খুঁজে পেয়েছিলাম, তোমরাও তোমাদের প্রশ্নটা দেখো খাতায় যেটা তুলে নিয়েছো। সেই প্রশ্নে 2 তারিখের যে ঘটনাটা ঘটেছিল, নগদে পণ্য বিক্রয় 1.5 লাখ টাকা, সেটা কিন্তু একটা লেনদেন, সেটা আমরা লিখব। এই লেনদেন থেকে দেখো নগদে পণ্য বিক্রয় 1,50,000 টাকা, এই লেনদেন থেকে আমরা কি কি হিসাব পক্ষ খুঁজে পাই তোমরা একটু বের করো তো। নগদে পণ্য বিক্রি করলে আমাদের সৃষ্টি হয়, হাতে নগদ টাকা আসে, নগদান হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব। এই যে একটা, এই যে একটা, দেখো এই যে নগদান হিসাব, বিক্রয় হিসাব। এখন নগদ টাকা আসলো, তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট ক্রেডিটের কলামে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব কি হয়? বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমার কথা হলো যে কেন নগদান এই লেনদেনের জন্য ডেবিট হলো আর বিক্রয় বা কেন ক্রেডিট হলো এই লেনদেনের জন্য। তাহলে সংশ্লিষ্ট হিসাবের কলামে আমরা হিসাবগুলো বের করে দেখালাম, নামগুলো লিখলাম। ডেবিট ক্রেডিটের কলামে আমরা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা লিখলাম। এখন আমাকে লিখতে হবে কারণটা, যে নগদান হিসাবটা কেন ডেবিট হলো আর বিক্রয় হিসাবটা কেন ক্রেডিট হলো। দেখো নগদান হিসাব ডেবিট কারণ সম্পদ বৃদ্ধি। আমরা আধুনিক পদ্ধতিতে গত ক্লাসে যখন লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম শিখেছিলাম, আমি সংক্ষেপে কিন্তু তোমাদের প্রত্যেকটা হিসাবের নামের পাশে লিখে দিয়েছিলাম সম্পদ বৃদ্ধি ডেবিট আর সম্পদ হ্রাস ক্রেডিট, যখন সম্পদ হিসাব ছিল। আবার যখন নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব ছিল তখন আয় বৃদ্ধি ক্রেডিট, ব্যয় বৃদ্ধি ডেবিট এরকম, বা আয় হ্রাস ডেবিট, আবার ব্যয় হ্রাস ক্রেডিট এরকম। প্রত্যেকটা হিসাবের সাথে সাথে কিন্তু আমি হ্রাস বৃদ্ধি দেখিয়ে তোমাদের আধুনিক পদ্ধতিতে লেনদেনের হিসাব ডেবিট ক্রেডিট নির্ণয় শিখিয়েছি গত ক্লাসে। তাহলে নগদান হিসাব, যেহেতু নগদ টাকাটা সম্পদ, নগদান হিসাব নগদ টাকা আসছে তাই ডেবিট, তাই এখানে নগদ টাকা যেহেতু আসলো তার মানে কি বোঝালো? সম্পদ বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। নগদ টাকা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ, চলতি সম্পদ। আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব আমাদের প্রতিষ্ঠানের জন্য কি? আয়। আধুনিক পদ্ধতিতে আয় যখন বৃদ্ধি পায় তখন কিন্তু সেটা ক্রেডিট হয়। তাহলে এখানে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা ক্রেডিট হয়েছে। দেখো আয় বৃদ্ধি, তাই এটা ক্রেডিট। তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট, আয় বৃদ্ধি ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা মনে পড়ছে তোমাদের গত ক্লাসের নিয়মগুলো। এরপরে আমরা আরেকটা লেনদেন খুঁজে পাবো যদি প্রশ্ন পড়ি। 8 তারিখে আমাদের লেনদেনটা ছিল নগদে পণ্য ক্রয় 50,000 টাকা। 8 তারিখের আগে আমাদের 5 তারিখে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মাসিক 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। কর্মচারী নিয়োগ কিন্তু প্রতিষ্ঠানের জন্য কোনো লেনদেন নয়। এটা তোমরা গ নাম্বার সমাধানে গিয়ে নিজেদের মতো করে প্রেজেন্টেশন সঠিকভাবে করে দিবে। আমি কিন্তু গ নাম্বার আজকে করাবো না, তোমাদের জন্য SW। তাহলে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটা এখানে আনা হয়নি, কারণ ওইখান থেকে কোনো পক্ষের সৃষ্টি হবে না, কারণ সেটা কোনো লেনদেন নয়। এরপরে 5 তারিখের পর আমরা 8 তারিখ পেয়েছি নগদে পণ্য ক্রয় 50,000 টাকা, এটা একটা লেনদেন। এখান থেকে কি কি পক্ষের সৃষ্টি হয় বা কি কি হিসাবের সৃষ্টি হয় আমরা লিখবো সংশ্লিষ্ট হিসাবের কলামে। নগদে পণ্য ক্রয় করা হলে সৃষ্টি হয় ক্রয় হিসাবে, আর যেহেতু নগদে ক্রয় করা হয়েছে তাই নগদ টাকা চলে যাচ্ছে, তাই নগদান হিসাবে সৃষ্টি হচ্ছে। ক্রয় হিসাব কি হবে? ডেবিট। আর নগদান হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবের দ্বারা
ক্রয় হিসাবটা কেন ডেবিট হচ্ছে? কারণ ক্রয় হচ্ছে এক ধরনের খরচ বা ব্যয় প্রতিষ্ঠানের জন্য। তাহলে এটার কারণটা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি হলে কি হয়? ডেবিট হয়। আর নগদান হিসাবটা কেন ক্রেডিট করা হচ্ছে? নগদ টাকা হাত থেকে চলে যাচ্ছে, অর্থাৎ নগদ টাকা যেহেতু সম্পদ, দেখো সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস হলে কি হয়? ক্রেডিট হয়। ঠিক আছে, বইতে এই কারণটা তোমাদের আগে দেখিয়ে সহজভাবে হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাই বইতে কারণটা আগে রাখা হয়েছে, আগের কলামে, আর ডেবিট ক্রেডিটটা পরে রাখা হয়েছে। তোমাদের যদি কারণটা আগে লিখলে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা সহজ মনে হয়, তাহলে তোমরা বইয়ের মতো করে করতে পারবে। দু একটা উদাহরণ ঘেটে দেখো, আগে কারণটা লেখা হয়েছে, পরে ডেবিট ক্রেডিটটা রাখা হয়েছে। তোমাদের যদি সেটা সহজ মনে হয় বা সুবিধাজনক মনে হয়, সেভাবেও করতে পারো। 20 তারিখ মণিহারি দ্রব্য ক্রয় 2000 টাকা, এটা একটা লেনদেন। মণিহারি দ্রব্য ক্রয় মণিহারি প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা চলতি সম্পদ। যতক্ষণ পর্যন্ত মণিহারিটা ব্যবহার করা না হচ্ছে, আমরা কিন্তু সেটাকে সম্পদ হিসাবেই ধরি। তাহলে যখন মণিহারি দ্রব্য ক্রয় করা হয়, তখন কিন্তু মণিহারি হিসাবের সৃষ্টি হয়, এবং আমরা ধরেই নেই যে মণিহারি দ্রব্যটা নগদে ক্রয় করা হচ্ছে, তখন নগদান হিসাবে সৃষ্টি হয়। তাহলে মণিহারি দ্রব্য ক্রয় করা হলে দুইটা হিসাবের সৃষ্টি হয়, মণিহারি হিসাব আর যেহেতু নগদে ক্রয় করা হচ্ছে নগদান হিসাব। মণিহারি হিসাব ডেবিট হবে, মণিহারি হিসাব ডেবিট, আর নগদান হিসাব হবে ক্রেডিট। মণিহারি হিসাব কেন ডেবিট হবে? তোমরা অনেক সময় বা অনেক জায়গায় দেখতে পাবে যে মণিহারি হিসাবকে সম্পদ হিসাবে দেখানো হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় ব্যয় হিসাবে দেখানো হচ্ছে, দুইটাই সঠিক। তাহলে আমরা মণিহারি হিসাব ডেবিট, এটার কারণটা কি লিখবো? সম্পদ বা ব্যয় বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি পেলেও ডেবিট হয়, আবার ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট হয়। কেন এটাকে সম্পদ ধরা হচ্ছে? আমরা যতক্ষণ পর্যন্ত মণিহারিটা যখন ক্রয় করছি, হাতে আসছে, যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে ব্যবহার না করছি, আমরা নর্মালি সম্পদ হিসাবেই ধরি। আবার ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় মণিহারি দ্রব্য ক্রয়টাকে মানে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার পর্যায়ে ধরে সেটাকে ব্যয় হিসাবেও ধরে। দুইটাই সঠিক। যতক্ষণ পর্যন্ত মণিহারি দ্রব্য ক্রয় 2000 টাকা নির্দিষ্ট করে সম্পদ বা ব্যবহার কিছু বলা না থাকছে, আমরা সম্পদও ধরতে পারি, ব্যয়ও ধরতে পারি। তাহলে সম্পদ বা ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে মণিহারি হিসাব ডেবিট। বইতে দেখবে কোনো কোনো জায়গায় ব্যয় বৃদ্ধি লেখা, আবার অনেক সময় সম্পদ বৃদ্ধি লেখা, তোমরা ধরতে পারো। আর নগদান হিসাব ক্রেডিট কেন করা হচ্ছে? হাত থেকে নগদ টাকা চলে যাচ্ছে, কারণ নগদ টাকাটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাই সম্পদ হ্রাস, তাই ক্রেডিট। তাহলে সম্পদ বা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। ডেবিট ক্রেডিট কিভাবে করা হচ্ছে, সেই কারণটা সঠিক কিনা, সঠিক কারণ মেনে বা সঠিক নিয়ম মেনে ডেবিট ক্রেডিট করা হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা কারণ দেখেই বুঝবো। আমরা গত ক্লাসে যে নিয়মগুলো শিখেছি সেটাই আমরা কারণ হিসাবে দেখাবো। লাস্ট হচ্ছে 28 তারিখ আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। এখান থেকে আমার দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে, আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব। আসবাবপত্র ক্রয়ের কারণে প্রতিষ্ঠানে আসবাবপত্র আসলো, স্থায়ী সম্পদ বাড়লো, আসবাবপত্র হিসাব ডেবিট করা হলো। কেন ডেবিট করা হলো? কারণ আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেল। ক্রয় করার কারণে আসবাবপত্র নামক স্থায়ী সম্পদ বৃদ্ধি পেল, অর্থাৎ সম্পদ বৃদ্ধি ডেবিট। আর যেহেতু আসবাবপত্র বা স্থায়ী সম্পদ নগদে ক্রয় করা হয়, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কারণ কি? নগদ টাকা হাত থেকে চলে যাচ্ছে, নগদ টাকাটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাহলে সম্পদ হ্রাস। তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। আশা করি তোমরা তোমাদের নিয়মগুলো আবার রিভাইজ করতে পারছো বা মনে করতে পারছো। সেই নিয়মগুলোর সাথে নিশ্চয়ই এগুলো মিলে যাচ্ছে, এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা ডেবিট ক্রেডিটটা এখানে করেছি, সেই কারণ অনুযায়ী। তাহলে তোমরা তোমাদের যেভাবে করলে সহজ মনে হয় বা বুঝতে সহজ মনে হয়, সেভাবে তোমরা তোমাদের প্রেজেন্টেশনটা দিবে এবং সেভাবে তোমরা প্র্যাকটিস করবে। বইয়ের অনুশীলনী উদাহরণে এ ধরনের অঙ্ক আছে, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে রাখবে, যেন পরীক্ষার সময় এ ধরনের অঙ্ক আসলে সহজেই বুঝতে পারো এবং সমাধান করতে যেন তোমাদের সময় কম লাগে। ঠিক আছে? তাহলে খ নাম্বার আমাদের যেটা করতে বলা হয়েছে, সেটার ছকের যে কলামগুলো, সেই কলামের নামগুলো মুখস্থ রাখো, এভাবে প্রেজেন্টেশন করবে, এবং সমাধান শেষে কি করব? পুরো ছকটাকে আমরা বা থেকে ডান দিকে ক্লোজ করে দিব। নিচ দিয়ে যদি বড় বাড়তি কোনো দাগ থাকে, আমরা কি করে দিব? সেটা মুছে দিব, কারণ আমরা ছকগুলো কি দিয়ে আঁকি? পেন্সিল দিয়ে আঁকি। আমরা ইরেজ করে দিব বাড়তি অংশগুলো। তো আজকের আমার ক্লাসে আমি তোমাদের শুরুতেই বলে নিয়েছি, যখন প্রশ্ন পড়াচ্ছিলাম, যে ক আর খ আমি তোমাদের করে দেখাবো আজকে।
সমাধানটা। আর গ নাম্বার যেটা আমাদের ছিল, উপরোক্ত ঘটনাগুলো লেনদেন কিনা সেটা চিহ্নিত করো। আমরা কারণ ও ব্যাখ্যা সহ, কারণ বা ব্যাখ্যা সহ আমরা লেনদেনগুলো চিহ্নিত করব। আমরা কিভাবে করব সেটা আমরা প্রথম অধ্যায়ে করেছি এ ধরনের সমাধান। আশা করি তোমরা গ নাম্বার সমাধানটা করতে পারবে সবাই বাসায়। উদাহরণের হেল্প নিবে, প্রিভিয়াস চ্যাপ্টারের হেল্প নিবে, আর সেখানে তারিখের জন্য ঘটনাগুলো উল্লেখ করার জন্য কলাম থাকে, তারপর লেনদেন কিনা সেটা দেখানোর জন্য কলাম থাকে, তারপর কেন সেটা লেনদেন বা কেন লেনদেন নয় সেটা লেখার জন্য কারণ বা ব্যাখ্যার একটা কলাম থাকে। এভাবে তোমরা প্রেজেন্টেশনটা করবে। আশা করি তোমরা পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস যতটুকু আমরা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাসটা আবার রিভাইজ করো। তোমাদের সেটা তোমাদের জন্য ভালো হবে এবং এই ধরনের অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিসে রাখো। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে বা নতুন আরেকটা, এই অধ্যায়ের নতুন আরেকটা অংশ নিয়ে আমরা ক্লাস করব। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।